প্রচুর গালাগালি হবে হবে কার্ডের ছড়াছড়ি, মাঝে মাঝে খেলা থেমে যাবে। আজ সেই ম্যাচ, আপনি তার নাম দিতেই পারেন সাউথ এশিয়ান ডার্বি কিংবা ক্লাসিকো। বাংলাদেশে প্রথম পা রেখে সমিত সোম জেনে গিয়েছিলেন ভারতের বিপক্ষে ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ। জামাল ভুঁইয়া জানেন দ্য ম্যাগনিটিউড অফ ম্যাচ। হামজার তো অভিষেকে হয়েছে এই রাইভালের বিপক্ষে। প্রায় 2 যুগ পর ঢাকা স্টেডিয়ামে বাংলাদেশ ভারত, সেবারই শেষবার ভারতকে হারাতে পেরেছিল বাংলাদেশ। আজ খুলে যাবে দুর্ভাগ্যের গেরো। 22 বছর পর 22,000 সমর্থক মাঠে, ওরা 11, সাথে থাকবে 17 কোটি। সবার একটাই হৃদস্পন্দন, সবাই এক হয়ে ভেঙে দেবে সেই দেয়াল। ডিফেন্স থেকে অ্যাটাক, হামজা হয়ে উঠবেন লিওনেল ক্রিশ্চিয়ানো, কখনো বাইসাইকেল কিকে গোল, কখনো আউটসাইড বক্স থেকে বাজিমাত। মাঝমাঠে সমিত সোম দেখাবেন তার ক্রিয়েটিভিটি, জামাল ভুঁইয়া রাখবেন জানবাজি। আজই সেই দিন, ভারতকে হারিয়ে বাংলাদেশ লিখবে নতুন হিস্ট্রি। দর্শক, এই ম্যাচটা নিয়ে আমরা আলোচনা করতে চাই। স্টুডিওতে আমাদের সাথে আছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমএলএ। এমএলএ, শুভ সকাল। শুরুতেই জানতে চাই, মাঠে যাচ্ছেন তো? অবশ্যই। গতকাল আমরা দেখেছি বাফুফের পক্ষ থেকে বিসিবি সভাপতিকে বিশেষ ইনভাইটেশন কার্ড পাঠানো হয়েছে। সেখানে নিশ্চয়ই আসিফ আকবরও নিশ্চয়ই আজকে ইনভাইটেড এবং তিনি আসবে, তার সাথে আপনার দেখা হবে। নিশ্চয়ই আপনারা সমস্যার সমাধান করে ফেলবেন। না, সমস্যার সমাধানের থেকে ব্যাপারটা হচ্ছে যে উই হ্যাভ গুড রিলেশন ইন বিফোর। হ্যাঁ, মানে এই স্টেটমেন্ট দেওয়ার আগে আমাদের সাথে আসিফ ভাই সবাই খুব ভালো একটা রিলেশন ছিল, হেলদি রিলেশন ছিল। এবং গত বছর আসিফ ভাইয়ের নিমন্ত্রণে কিন্তু আমরা কুমিল্লা স্টেডিয়ামে একটা ফুটবল ম্যাচও খেলেছিলাম, ফ্রেন্ডলি গেম অ্যাগেনস্ট ইন্ডিয়া। সুতরাং রিলেশনের জায়গা রিলেশন, বাট এখন যে স্টেটমেন্টটা দিয়েছে আসিফ ভাই, এটা তো আসলে আমাদের, তিনি আবার সরিও বলেছেন। আবার গতকাল এটা আমার মনে হয় যে বেশি একেবারে এটা আসলে আর বেশি দূর সে গড়াবে না। গতকাল জামাল ভুঁইয়া প্রেস কনফারেন্সে বলছিলেন যে ক্রিকেট দলের কোচ তার সাথে দেখা হয়েছে এবং বলছেন তিনি মাঠে থাকবেন এবং এই ম্যাচটা যে একটা প্রেশার গেম সবাই জানে। মানে আজকের এই দিনটাতে ফুটবল, ক্রিকেট, যে কোনো ধরনের ডিসিপ্লিনের খেলা আছে, সবাই আসলে আমরা এক হয়ে যাবো। 17 কোটি আসলে এক হয়ে যাব ভারতকে হারানোর জন্য। এই ম্যাচের আগে সব থেকে বড় স্বস্তি কি, যে এখনো পর্যন্ত রায়ান উইলিয়ামস কনফার্ম না। মানে মোটামুটি আমরা বলতে পারি চ্যাপ্টারটা ক্লোজ। দেখেন, ইন্ডিয়া টিমটা আসলে এই মুহূর্তে যে শেপে রয়েছে, হ্যাঁ, খালিদ জামিল কোচহর আসার পর থেকে কিন্তু লাস্ট 2 বছর কিন্তু ইন্ডিয়া দলটা কিন্তু বেশ সাফেল করছে। হ্যাঁ, আপ অ্যান্ড ডাউন কিন্তু পারফরমেন্সে ছিল। তো সেইখান থেকে খালিদ দলটা দায়িত্ব নেওয়ার পর থেকে কিন্তু বেশি একটা সময় পায়নি, বাট সে যেটা করেছে যে দলটাকে খুব অর্গানাইজ করে ফেলছে, খুব কুইক। হ্যাঁ, এইটা খুব ইম্পর্টেন্ট। অফ দ্য ফিল্ড, অন দ্য ফিল্ড অর্গানাইজেশনটা খুব ইম্পর্টেন্ট, যেটা সে খুব তাড়াতাড়ি করে ফেলতে পেরেছে। এবং ভুটানের ম্যাচটা দেখতেছিলাম আমি, ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা হয়েছে, ওইখানে আসলে ইন্ডিয়া 2 বছর আগের যে ম্যাচগুলি খেলেছে তার সাথে কিন্তু ডিফারেন্স ছিল অনেক। সুতরাং এইটা কিন্তু আবার বাংলাদেশ দলের জন্য কিন্তু একটা থ্রেট হতে পারে, কারণ দলে বেশ তরুণ প্লেয়ার আসছে এবং এট দ্য সেম টাইম কিছু সিনিয়র ইম্পর্টেন্ট প্লেয়ার আছে, যেটা আপনার রিপোর্টে দেখেছেন, সন্দেশ জিঙ্গানিয়া, রাহুল বিকে, এদের মতো প্লেয়াররাও কিন্তু দলে আছে। সুতরাং গুরপ্রীত সিং গোলকিপার হয়তো স্টার্ট করবে। সুতরাং এবং রায়ান উইলিয়ামসের ব্যাপারটা কিন্তু এখন আমরা কনফার্ম না। গতকাল রাত পর্যন্ত বোধহয় টাইমলাইন ছিল, মানে ডেডলাইন ছিল, যেটা এখন আমরা খবর পাইনি। না, 90 মিনিটস আগে পর্যন্ত যদি আপনি ক্লিয়ারেন্স পান তখন আপনি তাকে ইনক্লুড করতে পারবেন, আমি যতটুকু জানি। 90 মিনিট আগে যদি তাকে, বাট রায়ান উইলিয়ামস খেললে কিন্তু সেটা আরেকটা বড় থ্রেট হবে, মানে অন্যরকম একটা প্ল্যানে যেতে হবে এবং ম্যাচটা আরো এক্সাইটমেন্ট থাকবে। তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ সবসময় কিন্তু আমার কাছে মনে হয় যে একটা অন্যরকম উত্তেজনা থাকে। আমিও যখন খেলেছি তখন সেম ছিল। আমার কেরিয়ারে 4টা থেকে 5টা ম্যাচ ইন্ডিয়ার সাথে খেলা হয়েছে, বাট খুব এক্সাইটমেন্ট। এবং জামাল যেটা বলছে ইজ ট্রু, আমি আর জামালও ইন্ডিয়ার সাথে 2-3টা ম্যাচ একই সাথে খেলেছি। প্রচুর গালাগালি হয়, প্রচুর কার্ড হয়, ওরা রেসপেক্ট করে না, আমরাও রেসপেক্ট করি না, অন দ্য ফিল্ড যেটা হয় আর কি। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে খুব ইন্টেন্সিটি একটা ম্যাচ থাকবে এবং আমার কাছে মনে হয় যে 2টা দলই যাবে ম্যাচটা জিততে, নিঃসন্দেহে। বিশেষ করে আমরা অনেক বেশি ডেসপারেট এই ম্যাচটা জেতার জন্য। আমরা যদি দেখি যে এশিয়ান অঞ্চলটাতে, দক্ষিণ এশিয়াতে ভালো করার জন্যই তো আসলে বাংলাদেশ একের পর এক প্রবাসী ফুটবলের ইনক্লুশন করিয়েছে। এবং প্রথম যে ম্যাচটা খেলেছিল শিলংয়ে, সেখানে সমিত সোম ছিলেন না। আজকে আমরা মোটামুটি আমরা একটা পূর্ণ শক্তির একটা দলকেই নামাতে পারবো ভারতের বিপক্ষে। সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশ লাস্ট ম্যাচটা যদিও নেপালের বিপক্ষে আশানুরূপ ফলাফল পায়নি, বা আমাদের যে একটা সমস্যা শেষ বেলায় গোল খেয়ে যাওয়া, সেটা ছাড়া আর কি কি জায়গায় মনে করছেন যে, মানে এই ম্যাচটাতে যদি আমি সোজা প্রশ্ন করি যে কাকে এগিয়ে রাখছেন, বাংলাদেশ না ভারত? দেখেন, আমরা তো সবসময় হোমে আমাদেরকে এগিয়ে রাখি, বাট আপনি দেখেন এন্ড অফ দ্য ম্যাচ আমরা যে মিস্টেকগুলি করি, হ্যাঁ, ওই মিস্টেকগুলি কিন্তু আমাদের ম্যাচ থেকে পিছিয়ে দেয়। আপনি লাস্ট যেটা বললেন যে নেপাল ম্যাচে আমরা আশানুরূপ পারফরমেন্স দেখাতে পারিনি। আমরা স্টার্টটা ভালো করিনি, ফার্স্ট হাফে ভালো খেলিনি, সেকেন্ড হাফে গিয়ে হামজার
4-5 মিনিটে একটা ঝড়ে কিন্তু ম্যাচটা আমরা কন্ট্রোল করে ফেলেছিলাম, আবার শেষ মোমেন্টে কিন্তু সেট পিস থেকে একটা গোল কনসিড করি। এই রোগ, এটাকে আমি রোগই বলবো, এই রোগটা কিন্তু আমাদের নিঃসন্দেহে অনেক দিন রোগ। ধরেই রয়েছে এবং এশিয়ান কাপ কোয়ালিফাই ম্যাচগুলিতে ম্যাক্সিমাম ম্যাচগুলি কিন্তু আমরা এভাবেই গোলগুলি কনসিড করেছি। সো আমাদের ভয়ের জায়গাটা ওইটা হলো ওটা যে আমরা গোল ঠিকই দেই বা গোল যদি খেয়েও যাই সেটাও রিটার্ন করি, আবার লিডও নেই, বাট একটা সময় দেখা যায় যে সেই লিডটা ধরে রাখতে পারি না এবং Right, একদম একদম ম্যাচের শেষ মোমেন্টে গিয়ে আমরা গোলগুলি কনসিড করি। অবশ্যই কোচিং স্টাফ যারা রয়েছে তারা এগুলি নিয়ে ডেফিনেটলি কাজ করেছে যে আমরা আসলে কেন গোলগুলি কনসিড করি, কারণ আপনি গোল দেওয়ার পরে যদি সেইটা আবার কনসিড করেন ম্যাচ কখনোই জিততে পারবেন না। আর আপনি যেটা বলেছেন যে আমরা এক কথা যদি আমি বলি যে আমি আমাদের দলটাকে ফেভারিট হিসেবে রাখছি এই কারণ অফ হামজা চৌধুরী। দেখেন হামজা কিন্তু লেস্টার সিটি বা শিপফিল্ডে যে প্যাটার্নে ফুটবল খেলেছে এখানে তার উল্টা। হামজার যদি দেখেন পুরো কেরিয়ারে তার গোল কিন্তু অল্প কিছু গোল, বাট এখানে 6 ম্যাচ খেলেছে, 4টা গোল করেছে, একটা অ্যাসিস্ট করেছে। সুতরাং এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের স্ট্রাইকার যেহেতু গোল পাচ্ছে না, হ্যাঁ, তো সেইখানে হামজা যেহেতু আসলে গোলের ভিতরে রয়েছে এবং গোলগুলিও কিন্তু খুব সুন্দর হচ্ছে। সুতরাং এইটা আমাদের জন্য সেট পিস হবে, সেখান থেকে হয়তো হামজা গোল করবে, লং রেঞ্জ শুট করতে পারে, অ্যাট দ্য সেম টাইম লাস্ট ম্যাচে বাইসাইকেল করে যে গোলটা দিয়ে এলো। এই ধরনের প্লেয়ার যখন ফর্মে থাকবে বা কনফিডেন্ট থাকবে তখন কিন্তু আমরা কিছুটা লেগে দলের থাকবো। মোমেন্টামটাই Right. অন্যরকম থাকে। গতকাল প্রেস কনফারেন্সে কাবরেরাও বলছিলেন যে মানে হামজা সম্পর্কে যখন প্রশ্ন উঠে এলো তিনি বলছিলেন তার সেভাবে কোনো পজিশন নেই, তিনি যেভাবে আসলে মনে Right. করবেন, মানে এই ফ্লেক্সিবিলিটিটা তাকে দেওয়া উচিত। দেখেন কাবরেরার আসলে আমরা অনেক সমালোচনা আমিই করেছি, হ্যাঁ, বাট কাবরেরার একটা জিনিস আসলে আমার কাছে মনে হয় যে হামজার কাছ থেকে বের করে নিতে পেরেছে, যেটা হলো যে আমাদের স্ট্রাইকার যেহেতু গোল করতে পারছে না, হামজাকে আসলে ওই ফ্রিডমটা দিয়েছে এবং হামজা দেখবেন যে যখন আমরা একটু স্ট্রাগল করছি আবার একটু স্কোরিংয়ের জায়গা থেকে তখন কিন্তু সে একটু মোর অ্যাটাকিং হয়ে যাচ্ছে এবং যখন আবার আমরা একটু অপোনেন্ট আমাদের হাই প্রেসিং করছে তখন সে দুই সেন্টার ব্যাগের সামনে এসে কিন্তু ডিফেন্ডারদেরকে সিকিউরিটি দিচ্ছে। সুতরাং হামজা ইজ ভার্সেটাইল প্লেয়ার এবং জামাল যেটা বলছে যে বক্স টু বক্স প্লেয়ার, হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে হামজার রোলটা ইজ ভেরি ইম্পর্টেন্ট আসলে খেলা মোমেন্টামের উপর। আপনি যদি ম্যাচ রিড করবেন, যখন দেখবেন যে অপোনেন্ট আপনাকে খুব হাই প্রেস করছে তখন হামজা কিন্তু ট্র্যাক ব্যাক করে নিচে এসে মিডফিল্ড থেকে ডিফেন্ড করার চেষ্টা করে। অ্যাট দ্য সেম টাইম আমরা যদি আবার অপোনেন্টকে প্রেশার দিই তখন কিন্তু হামজা ইজ মোর অ্যাটাকিং প্লেয়ার, তো সেইটাও কিন্তু আবার আমাদের জন্য কিন্তু খুব কাজে দিচ্ছে। এগেনস্ট হংকং যদি দেখেন আমরা ও সেট পিস থেকে যে অ্যাঙ্গেল থেকে গোল করেছে, লাস্ট ম্যাচে 2টা গোল করেছে এগেনস্ট নেপাল। সুতরাং হামজা ইজ এ ভার্সেটাইল এবং আমার কাছে মনে হয় যে খেলার প্যাটার্নের উপর হামজার রোলগুলি চেঞ্জ হতে থাকে খেলার সেটা আমরা সময়ের দেখি সাথে আসলে সাথে। তিনি কারোর জন্য Right. ওয়েট করেন না, তিনি Right. যখন মনে হয় অনেক নিচে নেমে খেলেন আবার অ্যাটাকিং জোনে চলে যান। আমরা বাট সবসময়- এইখানে একটা জিনিস কনাপত্র বলি, সেটা হলো যে নট অনলি হামজা, বাকি প্লেয়ারদেরও কিন্তু এখানে অনেক দায়িত্ব রয়েছে। হ্যাঁ, হামজার কাজটা প্রপার করছে, বাট বাকি প্লেয়াররা কিন্তু আপনি যদি দেখেন যে মিস্টেকগুলি করছে সেগুলি কিন্তু আজকে ম্যাচে একদমই করা যাবে না। স্পেশালি যদি আপনি ডিফেন্সিভ লাইনে দেখেন আমাদের দুই সেন্টার ব্যাক এবং লেফট ব্যাক এবং রাইট ব্যাক, জায়ান ওয়াজ ফ্যান্টাস্টিক এবং আমার কাছে মনে হয় জায়ান যেভাবে ওভারল্যাপ করে জায়ানকে আরও ফ্রিডম দেওয়া উচিত এবং আরও বল তাকে সাপ্লাই দেওয়া উচিত, বিকজ ওর ক্রস বল 1 বাই 1 বিট করতে পারে। সুতরাং দুই ফুল ব্যাককে যদি আপনি ইউজ করতে পারেন তখন কিন্তু আমাদের দলের জন্য আরও ভালো হবে, বাট স্পেশালি দুই সেন্টার ব্যাককে আজকে খুব সজাগ থাকবে। ইন কেস যদি রায়ান উইলিয়ামস এই ম্যাচে খেলে থাকে তখন তপু বর্মন এবং তারেককে যদি স্টার্ট করে তাদের জন্য কিন্তু একটা বড় থ্রেট ওয়েট করছে। একেবারেই আপনি যখন আসলে ডিফেন্স লাইনের কথা বলতে গেলেন বা লেফট ব্যাকের কথা বলতে গেলেন সেখানে কিন্তু জায়ানের কথাই বলেন, মানে আমরা কথা বলার শুরু থেকেই আমরা হামজা, সমিত সোম, Right. জায়ান তাদের কথাই আসলে বলছি। মানে শুধু তারাই পারফর্ম করছে বা তারা যেটা করতে চাইছে সেইটাকে আসলে বুঝতে পারছে কিনা বা জেলিং এর যে ব্যাপারটা বলি টিমের Right. বাকিদের মধ্যে সেটা ঠিকমতো হচ্ছে না বলেই কি আমরা আসলে রেজাল্ট পাচ্ছি না এরকম? হ্যাঁ, অবশ্যই আপনি যদি এগেনস্ট নেপাল ম্যাচে লাস্ট গোলটাই দেখেন না কেন, Right. আর লাস্ট গোলটাই দেখেন আমরা সব দাঁড়িয়েছিলাম, সেট পিস করেছে তাদের ডিফেন্ডার এসে টোকা দিয়ে গোল করে গেছে, মিতুল মারার পজিশন ছিল না, ডিফেন্ডারদের মার্কিং প্রপার ছিল না। তো এইগুলি তো 11 জনের খেলা, হ্যাঁ, সবাই ডিউটি যদি আপনি প্রপার না করতে পারেন, তো 2 জন যদি পারফেক্ট ডিউটি করে বাকিরা যদি না করে তখন কিন্তু এই প্রবলেমগুলি ক্রিয়েট। এবং এশিয়ান কাপের মেইন প্রবলেমই ছিল এটাই যে ম্যাক্সিমাম প্লেয়াররা আসলে তারা রেসপন্সিবিলিটি দেখাতে পারেনি এন্ড অফ দ্য ম্যাচ শেষের দিকে গিয়ে। বাট আজকে একটা ব্যাপার হলো যে যদি আজকে মুরসালিন স্টার্ট করে, হ্যাঁ, মুরসালিন স্টার্ট করাটা খুব ইম্পর্টেন্ট অ্যাজ আমি যদি একটু মানে কনফিডেন্টলি বলতে চাই, বিকজ মুরসালিন স্টার্ট করলে যেটা হবে হামজার উপর থেকে কিছুটা প্রেশার কমে, বিকজ মুরসালিন দ্যাট কাইন্ড অফ প্লেয়ার যে কিনা আসলে অ্যাটাকিং খেলে অনেক কিছু করতে পারে এবং হামজা, সমিত সোম এরপরে যদি ট্যালেন্টেড কোনো প্লেয়ার এই দলে থাকে সে ইজ মুরসালিন। সুতরাং ওর খেলাটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু সে লাস্ট ম্যাচে খেলেনি এগেনস্ট নেপাল, একটু ইনজুরি ছিল। আই হোপ আজকে হয়তো সে স্টার্ট করবে এবং এটা স্টার্টটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের যেহেতু ফ্রন্টলাইন স্ট্রাইকাররা গোল করতে পারছে না, রাকিব ফাহিমের মুভমেন্ট ঠিক ছিল না, মুরসালিন আসলে আমার কাছে মনে হয় যে মোর ক্রিয়েটিভ
ইন অ্যাটাকিং থার্ড, এবং সাথে যদি সমিত সোম থাকে, এটা আমাদের দুই দলের জন্য খুব ভালো হবে। সমিত সোমকে নিয়ে একটু আলাদা করে কথা বলতেই চাই, মানে তিনি ম্যাচে যখন মাঠে নেমে যান অন্যরকম একটা ব্যাপার ক্রিয়েট হয়, এবং তিনি তার যে প্রেস কনফারেন্স বা সাংবাদিকদের সাথে কথা শুনছিলাম, যে তিনি যেভাবে আসলে চিন্তা করছেন, তিনি বলছিলেন আমাদের আসলে ব্রেইনটাকে অনেক বেশি কাজে লাগাতে হবে, আমরা অনেক মিস্টেক করছি। আবার তিনিই বলছিলেন যে ভারতেরও কিছু মিস্টেক আছে, তারা ডিফেন্স থেকে তাদের আক্রমণ ভাগে একটা বেশ গ্যাপ থাকে, সেই জায়গাটা সুযোগটা নিতে হবে। সমিত সোম যেভাবে ভাবছেন, অন্যরা কি আসলে তার তালে তালে ভাবতে পারছেন কি? দেখেন, আমি কোনো প্লেয়ারকে ছোট করছি না, রাকিব বলেন, ফাহিম বলেন, বা মাঝখানে যদি জামাল স্টার্ট করে হামজার সাথে, দে অল আর ট্যালেন্টেড প্লেয়ার। হ্যাঁ, রাকিব কিন্তু বেশ ভালোই গোল টোল করছিল এশিয়ান কাপ কোয়ালিফাই ম্যাচে। সুতরাং ইটস ডিপেন্ড অন আসলে খেলা মোমেন্টামের উপর আপনার পারফরমেন্স করতে হবে। এখন যদি আমরা একসাথে অ্যাটাকে যাই, হ্যাঁ, ফাহিম এবং রাকিব যদি ওই সাপোর্টটা না দিতে পারে, তখন কিন্তু অ্যাটাকটা প্রপার সাকসেস হবে না। সুতরাং ওই সময়গুলি আসলে আমার ওই ইন্টেন্সটা কাজে লাগাতে হবে, এবং আমরা আসলে যে প্যাটার্নে ফুটবল খেলি এই মুহূর্তে, হ্যাঁ, তো সেইটা অনেক সময় দেখা যায় যে ওই ফ্রন্ট লাইনে গেলে খেলাটা স্লো হয়ে যায়, বা অ্যাটাকটা আমরা প্রপার ফিনিশ করতে পারি না, যেটা আজকে খুব ইম্পর্টেন্ট। এবং সমীর যেটা বলেছে যে ইন্ডিয়ার আসলে ডিফেন্স এবং মিডফিল্ডারদের ভিতরে একটা গ্যাপ থাকে। আবার ইন্ডিয়ার একটা বড় পজিটিভ গুণও আছে, ইন্ডিয়া দেখবেন যে বল লস করার সাথে সাথে 7 থেকে 8 জন প্লেয়ার বিহাইন্ড দ্য বল হয়ে যায়, এবং কম্প্যাক্ট একটা ডিফেন্স তৈরি করে, যেটা খালিদ আসার পরে এই জিনিসটা করেছে। তো ওইটাও কিন্তু আবার আমাদের জন্য কিন্তু একটা থ্রেট হতে পারে। বাট দুইটা দলের জন্যই কিন্তু আমার কাছে মনে হয় ল্যাকিংস এবং স্ট্রং পয়েন্ট আছে। এটা কোচিং স্টাফ ফাইন্ড আউট করে আমার কাছে মনে হয় যে ওই জায়গাগুলি যদি এক্সিকিউট করতে পারে, আমরা অবশ্যই ম্যাচটা জিততে পারবো। নিঃসন্দেহে, কারণ জেতাটা খুবই দরকার, বছরের শেষ ম্যাচ এবং এত এক্সপেকটেশন। এবং যদি আমরা দেখি যে এই বছর 7টা ম্যাচ খেলেছে, প্রত্যেকটা ম্যাচে বাংলাদেশ আপার হ্যান্ডেই কিন্তু ছিল, কিন্তু যে শেষ বেলার যে আক্ষেপটা, আমরা প্রত্যেকটা দিন একদম মনে হয় যেন স্ক্রিপ্টেড, লাস্ট মোমেন্টে গোল খাওয়া। এর আগের দিন জামাল ভুঁইয়া বলছিলেন, গতকাল না তারও একদিন আগে বলছিলেন যে হংকং চায়নার বিপক্ষে যে লাস্ট গোলটা খেয়েছেন তারা একেবারে লাস্ট মিনিটে, যে ম্যাচ তারা ভাবছিলেন যে শেষ হয়ে গেছে, সেজন্য গোলটা খেয়েছেন। মানে এটা ভীষণই অবাক করা একটা ব্যাপার, যে লাস্ট মোমেন্ট অবধি তো ম্যাচে থাকতে হবে। না, এটা দেখেন, এইটা তো মেন্টাল স্ট্রেংথ একটা এখানে কাজ করে। হ্যাঁ, মানসিকতার একটা বড় পরিচয় আমরা আসলে ওই সময়টা দিতে পারি না। জামাল যেটা বলছে, এটা তো আসলে জামালের জায়গাতে হয়তো বলছে, বাট জামালের বলাটা আসলে আমার কাছে মনে হয় যে এইটা বলা পর্যন্তই ঠিক রেখে এইটা নিয়ে কাজ করতে হবে প্রপার। কারণ আপনি লাস্ট ম্যাচ নেপাল সেম কাজই হয়েছে, আপনি 2-1 লিডে ছিল, একদম লাস্ট ব্লো দিবে তার আগে আপনি সেট পিস থেকে গোল খেয়ে গিয়েছেন। এবং এটা নট অনলি হংকং চায়না, নট অনলি নেপাল, আপনি যদি এগেনস্ট অ্যাওয়ে ম্যাচ হংকংয়ের সাথেও দেখেন, সেখানেও কিন্তু আমরা এক গোলে পিছিয়ে থেকে এক গোল আবার ড্র করে কিন্তু ম্যাচ ড্র করে ফেলেছি, বাট তারা কিন্তু 10 জন ছিল, ওইটাও আবার আমরা প্রপার কাজে লাগাতে পারিনি। শিলংয়েও কিন্তু আমরা শুরুটা করেছিলাম দুর্দান্ত, আমাদের প্রথম ম্যাচ যদি আপনি একটু রিকল করেন, 3-4টা প্রথমেই সুযোগ পেয়েছিলাম। সুতরাং আমরা কিন্তু এশিয়ান কাপ কোয়ালিফাই বেশ ভালো ফুটবল খেলেছি, বাট আমাদের মিস্টেকগুলি ছিল এমন, যেটা আসলে অপোনেন্ট খুব সহজেই কিন্তু ওই মিস্টেকগুলিতে আমাদের গোলের খেলা, আমরা যেটা প্রতিদিন আলোচনা আসলে বলি যে খুব ভালো খেলেও তো লাভ নেই, গোলের খেলায় গোল না পেলে ফুটবল এরকম, আপনি অনেক বাজে ফুটবল খেলে 3 পয়েন্ট পাবেন, মানুষ ওইটাতেই হ্যাপি থাকবে, একেবারে সেটাই। এবং দিন শেষে তো আমরা রেজাল্ট দেখবো, বা আজকে যদি বাংলাদেশের জয় থাকতো, তারা মূল পর্বেই খেলতে পারতো, এবং সেরকম আশা তারা জাগিয়েছিল। একদম ছোট্ট করে স্কোর লাইন আমার কাছে মনে হয় যে বাংলাদেশ 2-1 জিতবে। হোপ ফর দ্য বেস্ট, বাংলাদেশ জিতুক, সেটাই আসলে প্রত্যাশা করতে চাই। এমিলি, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যুক্ত থাকার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে কথা বলছিলাম, আমাদের সাথে এই আলোচনায় এতক্ষণ ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি।